আচ্ছা, আমি স্ক্রিনটাও শেয়ার করে দিচ্ছি। আমরা একটা শেপ নিয়ে কাজ করতেছি। সাপোজ মনে করো এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করতে চাই, ঠিক আছে? সো এই ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে কি, এই যে বৃত্তটা এটার চারপাশে অ্যাকচুয়ালি চারদিক দিয়ে যাবে আর কি, তাই না? এটাই তো পরিকেন্দ্র। তা আমি তোমাদেরকে একটা ধারণা দিছিলাম যে এমন একটা কেন্দ্র চিন্তা করো যে বেসিক্যালি এখান থেকেও দূরত্ব সেম, এখান থেকেও দূরত্ব সেম, এখান থেকেও বেসিক্যালি তার দূরত্ব সেম হবে। তো চাইলে হচ্ছে তোমাদের আরেকটু হিন্টস দিয়ে দিই, তোমরা চাইলে কোনগুলা নিয়ে কাজ করতে পারো, কোনগুলা নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? খেয়াল করে দেখো, এটা যদি এই বৃত্তটার কেন্দ্র হয় তাহলে অবশ্যই এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। আর এই কোণটার সাথে একই চাপের উপর আরেকটা কোণ আছে, এই কোণের একটা সম্পর্ক আছে, কেননা এই কোণটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ, তাই না? অনেক কিছু হিন্টস দিয়ে দিলাম, এইটার বেসিসে হচ্ছে তোমরা এই পরিকেন্দ্রটা বের করার চেষ্টা করো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের পরিকেন্দ্র রিলেটেড চিন্তা করাটা জারি থাকলো। ওকে, তো এরপরে আরেকটা মনে হয় চিন্তা করো দিছিলাম যে পরিকেন্দ্র কি সব সময় বৃত্তের মানে ত্রিভুজের ভেতরেই থাকতে হবে, এরকম কিছু কি তোমাদের কি চিন্তা করলা তোমরা? জি ভাই দিছিলেন, বাইরেও থাকতে হ্যাঁ, পারে, মানে ত্রিভুজের বাইরেও থাকতে পারে। হ্যাঁ, ত্রিভুজের বাহিরেও আসলে থাকতে পারে। যদি আমরা একটা আহ বিষম বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ নেই, তাহলে খেয়াল করে দেখো, যদি এটা মনে করো আমার একটা ত্রিভুজ হয়, সাপোজ এটা হচ্ছে একটা ভালো সুন্দর ত্রিভুজ। তো আমরা যদি চিন্তা করি, এই যে খেয়াল করে দেখো, এই ত্রিভুজের কেন্দ্র তো এইটা, তাই না? আমরা চাইলে এইভাবে একটা ত্রিভুজ আঁকতে পারি, এই এই এই, ঠিক আছে? এইভাবেও চাইলে একটা ত্রিভুজ আঁকতে পারি, এ বি সি। এই এবিসি ত্রিভুজের জন্য কিন্তু এই সাদা বৃত্তটা কি একটা মানে পরিবৃত্ত, বাট এটার কেন্দ্র কি ত্রিভুজের বাহিরে, ঠিক আছে? এরকম চাইলেও অনেক কিছু হইতে পারে। তো যাই হোক, আর একটা মনে হয় চিন্তা করো দিছিলাম, দিছিলাম কি? জি ভাই, কি চিন্তা করো দিছিলাম? ওই বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো না হয় কেন? আচ্ছা, কি চিন্তা করলা, কিছু চিন্তা করছো? বা করছি কিন্তু উত্তর পাইনি। আরে কি চিন্তা করছো সেইটাই আমি জানতে চাইছি, আমি তো উত্তর জানতে চাচ্ছি না, আমি যাচ্ছি কি চিন্তা করলা সেটা জানতে চাচ্ছি আর কি। এনিওয়ান? খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা কনভেনশন ফলো করি, ঠিক আছে? আমরা সবাই অলরেডি জানি যে আমরা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম একটা কনভেনশন অলরেডি ফলো করি। এই কনভেনশন কারণে, এই কনভেনশনের বেসিসে তোমরা চিন্তা করো যে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে সব সময় এন্টি ক্লক, এন্টি ক্লক এটাকে কি ধরি, পজিটিভ ধরি। আর হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এটাকে ধরি নেগেটিভ। এটার কারণ কি আমরা জানি, এটা বেসিক্যালি ওইরকম কোনো কারণ নাই, এটা একটা কনভেনশন। আর এছাড়াও যদি কারণ জানতে চাও তাহলে পৃথিবীর রোটেশনটারে চিন্তা করতে পারো। পৃথিবী কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঠিক আছে? পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো ওই ক্ষেত্রে যেহেতু আমরা পৃথিবীর বাসিন্দা, দ্যাটস ওয়াই হচ্ছে মনে করতে পারো যে পৃথিবীর ঘূর্ণনটারে সম্মান জানানোর জন্য হচ্ছে এটার পজিটিভ ধরা হয়েছে, আর এর বিপরীতটাকে ধরা হয়েছে কি নেগেটিভ, ঠিক আছে? বাট এটা টোটালি একটা কনভেনশন। সিমিলার ম্যানারে হচ্ছে যখন আমরা কোণ তৈরি করি, কোনটা যখন আমার এরকম অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হয় তখন সেটাকে আমরা পজিটিভ ধরি। আর কোনটা যখন আমার এরকম মানে ক্লকওয়াইজ তৈরি হয় সেটাকে আমরা নেগেটিভ কোণ ধরে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ থিটা, আর এটা হচ্ছে তোমার পজিটিভ থিটা, ঠিক আছে? তো এই থিটার সাথে বেসিক্যালি এটার একটা কনভেনশনের মতো চিন্তা করতে পারো যে বিন্দুগুলো যখন আমরা এই রোটেশনে নিচ্ছি তখন বেসিক্যালি আমরা পজিটিভ রোটেশনের দিকে অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টা করতেছি। আর বিন্দুগুলো যখন আমরা এই রোটেশনে যাচ্ছি তখন আমরা আসলে নেগেটিভ রোটেশনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই আলটিমেট ক্যালকুলেশনের ম্যাট্রিক্সের ওইটার প্রভাব পাওয়া যায় আর কি, ঠিক আছে? তোমরা চাইলে এইভাবেও চিন্তা করতে পারতা। আচ্ছা, এছাড়া তো মনে হয় আর চিন্তা ভাইয়া করো কিছু। হ্যাঁ বলো। এইটার সাথে কি ডানহাতি স্ক্রু নিয়মের কোনো রিলেশন আছে? ডান হাতি স্ক্রুয়ের নিয়ম, ডান জি। হাতি স্ক্রুয়ের নিয়মটা বেসিক্যালি তো তোমার একটা ডিরেকশন দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে তুমি ডান হাতের আঙ্গুলগুলা যেই পাশে দিবা, চারটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল হচ্ছে তোমার ওই ঘূর্ণনের রোটেশনটা দেখাই দিবে, ঠিক আছে? পজিটিভ নেগেটিভের সাথে আসলে ডান হাতি স্ক্রুয়ের
ওইরকম সম্পর্ক নাই। ডান হাতি স্ক্রুয়ের সম্পর্ক হচ্ছে তোমার পেজের ভেতরের দিকে যাবে নাকি পেজ থেকে বাহিরের দিকে আসবে, এইটা বুঝাইতে পারছি? ও হ্যাঁ ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। ওইটা হচ্ছে পেজের ভেতরে পেজের বাহিরে বোঝাইতে আমরা ডান হাতি স্ক্রু ব্যবহার করি, বা ফ্লেমিং এর ডান হস্ত নীতি আর কি, যেটা ওইটার সাথে নেগেটিভ পজিটিভের সম্পর্ক আপাতত আমার জানা নাই আর কি। তো এইটা ছিল আমাদের লাস্ট ক্লাসের চিন্তা করো টাইপের জিনিসপত্র। তো আজকে হচ্ছে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, ঠিক আছে? বলতে গেলে এই সরল রেখা চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে আজকের টপিক। বেসিক্যালি আমাদের লোকাসের কনসেপ্টটা বোঝা হয়ে গেছে যে লোকাস কি ছিল। অর্থাৎ লোকাস হচ্ছে ওই সঞ্চার পথ, যেই সঞ্চার পথ বরাবর কি একটা বিন্দু চলাচল করে আর কি, ওই পথের যতগুলা বিন্দু নিয়ে সে গঠিত করছে পথটা, ওই সবগুলা বিন্দু হচ্ছে কি এই সঞ্চার পথটা গঠন করছে। আর এই সঞ্চার পথটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই, তখনই সেটাকে আমরা কি বলতে পারি? ইকুয়েশন। এই লোকাস বা এই তোমার সঞ্চার পথের ইকুয়েশনটা যখন ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই, তখনই আমরা ইকুয়েশন পাই, ঠিক আছে? আর ইকুয়েশন কেন কাজে লাগে? বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আমরা যদি ক্যালকুলাস করতে চাই, তারপর হচ্ছে যদি আমরা এটার অ্যানালাইসিস করতে চাই, তাছাড়া এটাকে যদি আমরা বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন পার্টিকুলার জায়গায় যদি ভ্যালু বের করতে চাই, তখন আমাদের কি করা লাগে? এই ইকুয়েশনটা জানলে খুবই খুবই ফায়দা হয়, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ইকুয়েশনের এত এত ইম্পর্টেন্স। তো যেহেতু আমরা সরল রেখা পড়তেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দেখবো যে সরল রেখার বিভিন্ন কন্ডিশনের জন্য আমরা কি ধরনের সমীকরণ পাইতে পারি, ঠিক আছে? তো আজকের প্রথম টপিক হচ্ছে যে একটা সরল রেখার স্লোপ কি জিনিস, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই সরল রেখা মোটামুটি হচ্ছে আমরা এই মানে খেয়াল করে দেখছো স্ক্রিনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, কেউ কি খেয়াল করছো? স্ক্রিনের মধ্যে একটা গ্রিডের মতো একটা জিনিস আমি দিয়ে রাখছি ব্যাকগ্রাউন্ডে। তো এই গ্রিডের মধ্যে হচ্ছে আমরা সরল রেখা যতদিন ক্লাস করব ততদিন হচ্ছে এই গ্রিডের মধ্যে হচ্ছে আমরা ক্লাসটা নিব আর কি। তো সাপোজ মনে করো আমার কাছে একটা সরল রেখা আছে, এরকম একটা সরল রেখা। তো এই সরল রেখাটা তোমার এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কি একটা কোণ উৎপন্ন করছে, তাই না? আর হচ্ছে আমরা জানি এক্স অক্ষের এই পাশটা কি পজিটিভ আর এই পাশটা কি নেগেটিভ। এটা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? বাট একটা জিনিস মাথায় রাখবা, যদি আমার কোঅর্ডিনেট সিস্টেমটা এরকম হয়, সাপোজ এইটা হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম, আমি হচ্ছে সরল রেখার মাধ্যমে জিনিসটা এক্সপ্লেইন করতে চাই। সাপোজ মনে করো এইটা হচ্ছে আমার একটা সরল রেখা, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সরল রেখা। তো এখন এই সরল রেখার জন্য আমার পজিটিভ নেগেটিভ কিন্তু একটু আলাদা হবে। সরল রেখাটার যেই বিন্দুটা ছেদ করছে, ওই বিন্দু থেকে এক্স অক্ষের ডান পাশটা সেটাকে ধরবো আমরা সরল রেখার পজিটিভ অংশ, আর ওই বিন্দু থেকে এক্স অক্ষের বাম পাশটা বা ওই সরল রেখার বাম পাশটা সেটাকে আমরা নেগেটিভ ধরবো। বুঝাইতে পারছি? অক্ষের ক্ষেত্রে হয়তো আমরা মূল মানে জিরো বিন্দু, এই জিরো জিরো বিন্দুটাকে মেইন বেসিস ধরছি পজিটিভ নেগেটিভ ডিটারমাইন করার ক্ষেত্রে। বাট স্ট্রেট লাইনের জন্য আমার পজিটিভ নেগেটিভ ডিটারমাইন করার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এই মানে সরল রেখাটাই এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এই পয়েন্টটাই হচ্ছে কি আমার পজিটিভ নেগেটিভ ডিটারমাইন করার মূল ক্রাইটেরিয়া, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা কি বুঝলাম যে যেই বিন্দুতে ছেদ করবে এর এই পাশটা কি পজিটিভ হবে, আর এই পাশটা এই সরল রেখার জন্য, পার্টিকুলারলি এই সরল রেখার জন্য, এই স্ট্রেট লাইনটার জন্য, এই ধরনের জিনিসটা আমরা ফলো করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো তো, স্বাভাবিকভাবে একটা সরল রেখা আছে, পজিটিভ নেগেটিভ সাইজও বুঝে গেলাম। তো এখন আমরা যেহেতু ক্যালকুলাস অলরেডি আমাদের পড়া হয়ে গেছে খুব ভালোভাবে, তো আমরা স্লোপ জিনিসটা কি এটা খুবই ভালোভাবে জানি। কি যে এই যে একটা সরল রেখা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক বলতে বুঝাইতেছি যে জায়গায় ছেদ করছে তার থেকে ডান পাশের সাথে ওই এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেইটার টেনজেন্টের মানটাই কি আমার ঢাল। সেইটা টেনজেন্টের মান কি ঢাল, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি আর কি, ঠিক আছে? এইটার মতো মানে এতটা মানে কি বলে কঠিন সংজ্ঞা ঢালের মনে হয় আর হয় না, ঠিক আছে? এইটা বললে ঢাল কিছুই ফিল করা যায় না, তো আমরা এইটা
শিখবো না, আমরা হচ্ছে অন্যভাবে শিখবো। অলরেডি ক্যালকুলাসে আমি ডিটেইলস ঢাল নিয়ে আলোচনা করছি, তারপরেও হচ্ছে আলোচনার স্বার্থে আমি আবারও করতেছি, আলোচনাটা মনোযোগ দিয়ে দেখো। এখন হচ্ছে আমরা আরেকটা পার্সপেক্টিভ দেখব, ঢালের আরেকটা পার্সপেক্টিভ দেখব। সেই পার্সপেক্টিভটা কি খেয়াল করে দেখো। একটা কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকি। আজকে আমাদের খুব বেশি কোঅর্ডিনেট সিস্টেম আঁকা লাগবে, বারবার বারবার কোঅর্ডিনেট সিস্টেম আঁকা লাগবে। সো খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? সো এই কোঅর্ডিনেট সিস্টেমে আমার একটা সরল রেখা আছে। সাপোজ মনে করো এটা হচ্ছে একটা আমার সরল রেখা, ঠিক আছে? এই সরল রেখাটার ইকুয়েশন ধরলাম y ইজ ইকুয়াল টু তোমার 2x প্লাস এতটুকু মনে করো হচ্ছে তোমার 2, ঠিক আছে? 2x প্লাস 2, তাহলে এটা হচ্ছে আমার এই সরল রেখাটার ইকুয়েশন, ঠিক আছে? তো আমি সিম্পলি কি করতে চাই, y এর ভ্যালু অবশ্যই y ইন্ডিপেন্ডেন্ট না, y হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা হচ্ছে ভ্যালু প্লট করার চেষ্টা করি, বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন ভ্যালু প্লট করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি কি হয়। ধরলাম এইটা হচ্ছে আমার x এর ভ্যালু নিব, x হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট আর y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। x এর ভ্যালু সাপোজ যদি আমি 0 নেই, তাহলে আমি y এর ভ্যালু পাবো 2। x এর ভ্যালু যদি 1 নেই, y এর ভ্যালু পাবো হচ্ছে সিম্পলি 4। x এর ভ্যালু যদি 2 নেই, y এর ভ্যালু পাবো হচ্ছে সিম্পলি 6। সো অন এইভাবে যদি তুমি নেগেটিভ দিকেও নিতে চাও, সাপোজ মনে করো নেগেটিভ 1 নিছো, তাহলে তুমি পাবা হচ্ছে 0। যদি তুমি নেগেটিভ 2 নাও, পাবা হচ্ছে তুমি -2, ঠিক আছে? যদি নেগেটিভ 3 নাও, তাহলে হচ্ছে তুমি পাবা -4, ঠিক আছে? এইখানে একটা প্যাটার্ন আছে, খেয়াল করে দেখো একটা প্যাটার্ন তোমরা ধরতে পারছো কিনা। এখানে x এর ভ্যালুটা আমি যত চেঞ্জ করতেছি, x এর ভ্যালু 0 থেকে 1 করছি, তার মানে 1 বাড়াইছি, y এর ভ্যালুটা 2 করে বাড়ছে, মানে 2 থেকে 4 হইছে। x এর ভ্যালু 1 থেকে 2 করছি, মানে আরো 1 বাড়াইছি, আমার y এর ভ্যালু কি বাড়ছে, 4 থেকে 2 মানে 6 হইছে, মানে 2 বাড়ছে, 2 করে বাড়তেছে। আবার এইখানেও খেয়াল করে দেখো, -3 থেকে হচ্ছে -2 করছি, 1 বাড়াইছি, এখানেও -4 থেকে কি হয়েছে, -2 হয়েছে, মানে 2 বাড়ছে। আবার -2 থেকে -1 করছি, 1 বাড়াইছি, -2 থেকে 0 হয়েছে, দ্যাট মিন্স 2 বাড়ছে। আবার হচ্ছে -1 থেকে 0 করছি, 1 বাড়াইছি, এটা 0 থেকে 2 হয়েছে, দ্যাট মিন্স এখানেও কি 2 বাড়ছে। তাহলে খেয়াল করে দেখো, x এর ভ্যালু 1 করে বাড়াইলে, x এর ভ্যালু হচ্ছে 1 করে চেঞ্জ করলে, অর্থাৎ ডেল x এর পরিমাণ যদি 1 হয়, তাহলে আমার ডেল y এর পরিমাণ কি হয়, অবশ্যই 2 হইতেছে। ঢাল হচ্ছে আসলে এইটাই, যে এই x এর ভ্যালু 1 বাড়াইলে y এর ভ্যালু কত করে বাড়ে, এটাই হচ্ছে আমার ঢাল। খেয়াল করে দেখো এখানে ঢালটা কিন্তু 2, তার মানে এই যে 2 করে বাড়তেছে, 1 বাড়াইলে x এর ভ্যালু 1 বাড়াইলে প্রত্যেকবার 2 করে আমার ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো আলটিমেটলি ঢালের ডেফিনেশনটা কি? ঢাল হচ্ছে, ঢাল কি, ঢাল কি এই সংজ্ঞাটা হচ্ছে ফিল করার মতো, যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর ভ্যালু ইউনিট পরিমাণ চেঞ্জ করলে, ইউনিট বা একক পরিমাণ চেঞ্জ করলে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু যে পরিমাণ চেঞ্জ হয়, সেটাই হচ্ছে তার ঢাল, ঠিক আছে? যেহেতু আমরা সরল রেখা শিখতেছি, দ্যাটস ওয়াই ওইটা এত প্যারা হবে না, প্রত্যেকটা বিন্দুর ঢাল কি হবে, সেম হবে। সো দ্যাটস ওয়াই এখন খেয়াল করে দেখো এইটা থেকে ওই ইনটিউশনটা কিভাবে আসছে, ট্যান থিটার ইনটিউশনটা কিভাবে আসছে, সেইটা বোঝার চেষ্টা করি। সাপোজ এইটা হচ্ছে আমার হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম, আর এইটা হচ্ছে সাপোজ মনে করো আমার একটা সরল রেখা। তো আমি হচ্ছে সাপোজ এখানে ছিল আমার x1, এইখানের জন্য হচ্ছে আমার
y এর ভ্যালু পাইছি হচ্ছে আমি এইটা এই বিন্দু বরাবর which is y1, ঠিক আছে। তারপর আমি এখান থেকে একটু হালকা পরিমাণ সরে গেছি, ধরলাম এখানে আসছি x2, সিম্পলি আমার y এর ভ্যালু চেঞ্জ হয়েছে, y হয়েছে আমার y2। তো খেয়াল করে দেখো এতটুকু পরিমাণ x বাড়াইছি, আমার y বাড়ছে কতটুকু, আমার y বাড়ছে এতটুকু পরিমাণ, ঠিক আছে। এতটুকু x বাড়াইছি, y বাড়ছে এতটুকু পরিমাণ। তাহলে খেয়াল করে দেখো ডেল x এর পরিমাণ কত, x2 মাইনাস x1, আর ডেল y এর পরিমাণ কত, y2 মাইনাস y1। তাহলে আমি যদি কি বলি যে ডেল x পরিমাণ বাড়াইলে হচ্ছে আমার y পরিবর্তন হয় ডেল y পরিমাণ, তাহলে x এর পরিমাণ একক হইলে আমার কি হয়, ডেল y বাই ডেল x পরিমাণ চেঞ্জ হয়। তো আমরা জানি একক পরিবর্তনের জন্য যেই চেঞ্জটা পাই y এর, সেটাই কি আমার ঢাল m। তাহলে ঢালটা আমি এভাবে লিখতে পারি, চেঞ্জ অফ y ডিভাইডেড বাই কি, চেঞ্জ অফ x, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো এইটাকে যদি আমি একটু জুম করি, এই ত্রিভুজটাকে যদি একটু জুম করি, এই যে ছোট চেঞ্জটাকে যদি আমি একটু জুম করি, অনেক জুম হয়ে গেছে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো অলরেডি আমরা এইটা বুঝে গেছি, এইটা আমরা বুঝতে সক্ষম হয়েছি যে এইখানে একটা কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। এই কোণটা আর এই কোণটা অবশ্যই সেম, কেননা তারা কি, তারা হচ্ছে অনুরূপ কোণ। আর এতটুকু হচ্ছে আমার কি ডেল ওয়াই, আর এতটুকু হচ্ছে কি আমার ডেল এক্স। তো আমরা দেখলাম অলরেডি দেখছি যে হচ্ছে আমার ঢাল হচ্ছে m ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। আবার খেয়াল করে দেখো এই ত্রিভুজটার জন্য আমার যদি tan থিটা নিতে চাই, যে tan থিটার ভ্যালু কি হবে, tan থিটা ইজ ইকুয়াল টু কি, অবশ্যই লম্ব বাই ভূমি, এই লম্ব ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে খেয়াল করে দেখো মিলে গেছে কিন্তু, যে আমার m এর ভ্যালু এইটা, m এর ভ্যালু ডেল ওয়াই বাই ডেল এক্স, tan থিটার ভ্যালু কি ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি m ইজ ইকুয়াল টু কি tan থিটা, ঠিক আছে। তো আলটিমেটলি আসলে এইটা আসছে অনেক পরে, এইটা অনেক পরে, এই যে m ইজ ইকুয়াল টু tan থিটা, এইটা আসছে অনেক পরে। প্রথমে কি আসছে, প্রথমে আসছে হচ্ছে আমার এই বেসিক জিনিসগুলা, যে হচ্ছে x এর ভ্যালু 1 বাড়াইলে y এর ভ্যালু 1 বাড়ে। তো তার ওইটার বেসিসে আমরা হচ্ছে বলতে পারি যে এখন যেহেতু আমরা বেসিক টোটালি জানি, টোটালি বুঝে গেছি, দ্যাটস ওয়াই আমরা এখন বলবো হচ্ছে যে কোন একটা সরল রেখা তোমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে, ওই কোণের ট্যানজেন্টের ভ্যালুটা নিলে আমার ঢালের সমান হয়, ঢালের কি হয়, সমান হয়। বাট এটা বেসিক্যালি ঢাল না, ঢালটা কি, যেটা আমরা আগে বইলে আসছে, ঠিক আছে, ওইটা হচ্ছে ঢাল। তো এটা হচ্ছে ঢাল ক্যালকুলেট করার একটা টেকনিক, বুঝতে পারছি। আচ্ছা, ঢাল রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে, নাহলে হচ্ছে আমি সামনে যাব, কোশ্চেন থাকলে করতে পারো। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, তো এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথের টেকনিকে প্রবেশ করবো আর কি, ঠিক আছে। তোমরা অলরেডি এটা জানো যে দুইটা সরল রেখা যদি লম্ব হয় তখন হচ্ছে তাদের মধ্যবর্তী যেই কোণ থাকে তখন সেটা 90 ডিগ্রি হিসাবে আমরা ক্যালকুলেট করতে পারি আর কি, ঠিক আছে। এই জিনিসটা দেখবো যে দুইটা সরল রেখা লম্ব হবার শর্ত কি, দুইটা মানে স্ট্রেইট লাইন, দুটি স্ট্রেইট লাইন, স্ট্রেইট লাইন তোমার পারপেন্ডিকুলার হওয়ার শর্ত, পারপেন্ডিকুলার হবার কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট, জায়গায় জায়গায় কাজে লাগে কন্ডিশন, যে কোন কন্ডিশনের আলোকে বেসিক্যালি আমরা এটা বলতে পারি, ঠিক আছে। সো চলো এর জন্য আমাদের দুইটা স্ট্রেট লাইন আঁকা দরকার। তো চলো একটা স্ট্রেট লাইন আঁকে ফেলি, কালারটা চেঞ্জ করি। ধরলাম একটা স্ট্রেট লাইন হচ্ছে এই একটা স্ট্রেট লাইন, আর হচ্ছে এটার সাথে একটা লম্ব আমার স্ট্রেট লাইন দরকার, তাই না, এটার সাথে লম্ব এরকম একটা স্ট্রেট লাইন আমার দরকার, অন্য কালার দিয়ে কি, এটার সাথে লম্ব একটা স্ট্রেট লাইন আমার দরকার, সাপোজ এরকম আরেকটা স্ট্রেট লাইন আঁকলাম। তো এখন তাদের মধ্যবর্তী কোণ বলে দেয়া আছে যে 90 ডিগ্রি, ঠিক আছে। তাদের মধ্যবর্তী কোণ বা এটাও ধরতে পারো কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে সবুজ সরল রেখাটা, এটাকে ধরলাম হচ্ছে স্ট্রেট লাইন নাম্বার 1,
এবং ধরলাম এটার ঢালও হচ্ছে কি m1, আর এই যে হলুদ সরল রেখাটা এটা ধরলাম স্ট্রেট লাইন নাম্বার 2, এটার ঢালও কি 2। তো কোন কন্ডিশন হইলে তারা 90 ডিগ্রি কোণ করবে তাদের মধ্যবর্তী, সেটা হচ্ছে দেখার চেষ্টা করব। ধরলাম প্রথম সরল রেখাটা থিটা কোণ θ1 কোণ উৎপন্ন করছে, দ্যাট মিন্স এখন খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমার সেই নির্ধারণকারী পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট। কিন্তু এটা কিন্তু অলরেডি নেগেটিভ পাশে চলে গেছে এক্স এর, বাট না, এরপরেও কি আমরা এটা নেগেটিভ ধরবো না, আমরা বলছি যেই পয়েন্টে ছেদ করবে ওইটার পাশটা থেকে হচ্ছে বাকিটা পজিটিভ সরলরেখার জন্য, এটার পাশ থেকে হচ্ছে বাকিটা নেগেটিভ। তার মানে অবশ্যই এখনো আমাদের কন্ডিশন মিলতেছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা ধনাত্মক ধরতে পারছি। তো অবশ্যই আমার এই কোণটা কি করতেছে, তাহলে এটা m2 হচ্ছে মানে দ্বিতীয় সরল রেখা আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে, ধরলাম সেটা হচ্ছে θ2, ঠিক আছে। আর ভেতরের কোণটা আমার কত, ভেতরের কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এইটা একটু মুছা দেই, এটা কনফিউজ তৈরি করতেছে। আচ্ছা, ভেতরের কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখন তোমরা একটা জিনিস অবশ্যই জানার কথা, যে এইটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ পাওয়া যায়, সাপোজ এটা যদি হয় তোমার কোণ এ, এটা যদি হয় কোণ বি, তাহলে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এটা হচ্ছে a প্লাস বি এর সমান, এটা আমরা জানি, ঠিক আছে। এই বাহিরের কোণটা কি a প্লাস বি এর সমান। সিমিলারলি তো এইখানে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে একটা ত্রিভুজ, তো θ2টা আমার কি হবে, বেসিক্যালি θ2টা কি হবে, আমার θ2 ইজ ইকুয়াল টু হবে 90 প্লাস θ1, যেহেতু এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, তো তার সমান সমষ্টির সমান হবে এই θ2। তো এটা হচ্ছে আমরা চাইলে লিখতে পারি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, যদি আমি দ্বিতীয় স্ট্রেট লাইন যেটা আছে এই m2 এর ভ্যালুটা যদি বের করতে চাই, m2 এর ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এই m2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে আমরা জানি ঢাল ক্যালকুলেশন করার একটা টেকনিক আমরা জানি, যে 10 কে দিয়ে ওইটার ভিতর হচ্ছে θ2 দিয়ে দিলেই আমি ঢালের ভ্যালুটা পেয়ে যাব। সো দিলে হচ্ছে 10, খেয়াল করে দেখো কি পাচ্ছি, 90 প্লাস θ1, ঠিক আছে। 90 প্লাস θ1 মানে হচ্ছে এখন আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমার কোঅর্ডিনেট সিস্টেম হয় 90 প্লাস θ1 মানে হচ্ছে এইদিকে চলে গেছে, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে হচ্ছে আমার কি tan এর অনুপাত কি নেগেটিভ, দ্যাটস ওয়াই tanটা চেঞ্জ হয়ে যাবে, cot হয়ে যাবে, বাট একটা নেগেটিভ চলে আসবে, cot θ1। সো এই cot θ1 কে আমরা চাইলে -1/tan θ1 লিখতে পারি। আচ্ছা, এখন খুবই সুন্দর একটা সম্পর্ক চলে আসছে, তাইলে আমরা আলটিমেটলি কি সম্পর্ক পাইলাম, খেয়াল করে দেখো, আলটিমেট যে সম্পর্কটা পাইলাম যে tan θ2 ইজ ইকুয়াল টু পাইলাম -1 ডিভাইডেড বাই tan θ1। এটা তো খুবই মজার বিষয়, tan θ2 ইজ ইকুয়াল টু জানি এটা হচ্ছে m2 ঢালটা, আর tan θ1 এটা হচ্ছে আমি জানি m1 ঢালটা। তো আলটিমেটলি এই দুইটা যদি আমি রিপ্লেস করে দেই m2 ইন্টু -1/m1, এটাকে এই পাশে নিয়ে আসলে যে ফান্ডামেন্টাল সুন্দর একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। সো এটা হচ্ছে সেই দারুণ ফর্মুলাটা, দুইটা সরল রেখা পরস্পর লম্বভাবে ছেদ করার কন্ডিশন কি, যে তাদের ঢালের গুণফল কি হবে, -1 হবে। খুবই খুবই কাজের একটা ইনফরমেশন, এটা জায়গায় জায়গায় কাজে লাগবে, জায়গায় জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। যে কোনো অ্যানালাইসিসে এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলার মতো আমাদের ইউজ করতে হবে। আশা করি এই আলোচনাটা বুঝতে পারছো, যদি বুঝে থাকো হচ্ছে আমি নেক্সট টপিকে যাব। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা একটা প্রসেস দেখলাম ঢাল ক্যালকুলেশন করার, যে tan থিটার মাধ্যমে হচ্ছে আমরা ঢাল ক্যালকুলেট করতে পারি। তো এটা ছাড়াও হচ্ছে আমরা আরেকটা প্রসেসের মাধ্যমে ঢাল ক্যালকুলেট করতে পারি। সাপোজ মনে করো আমার দুইটা পয়েন্ট দেয়া আছে, তো ওই দুইটা পয়েন্ট একটা অবশ্যই সরল রেখা ক্রিয়েট করবে, তাই না? দুইটা পয়েন্ট অবশ্যই আমার একটা সরল রেখা ক্রিয়েট করবে। সাপোজ এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা, আর এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমার একটা পয়েন্ট দেয়া আছে হচ্ছে তোমার p অফ x1 y1, আর একটা পয়েন্ট সাপোজ দেয়া আছে হচ্ছে q x2 y2। তো বললো যে তাদের যোগ করো, একটা সরল রেখা অবশ্যই পাবো। তো সিম্পলি বলছে যে এই সরল রেখার যে ঢাল m সেটা বের করো। তো এটা বের করার জন্য আমাদের আসলে 19 আমরা ফর্মুলা শিখছি, বা ওইটা আমরা সরাসরি জানি, বাট বেসিক ফর্মুলাটি কি, আমাদের দরকার হচ্ছে x এর চেঞ্জ
আর ওয়াই এর চেঞ্জ দরকার, ডেল ওয়াই দরকার, আর কি দরকার, ডেল এক্স দরকার। সো ডেল এক্স এর পরিমাণ কি আমরা জানি, এই যে x2 মাইনাস x1, x2 মাইনাস x1, এটাই তো আমার ডেল এর পরিবর্তন, ডেল এক্স এর পরিবর্তন। আর ডেল ওয়াই এর পরিবর্তন কি, y2 মাইনাস y1, তাই না? তো এখন যদি ঢালটা বের করতে চাই, তাহলে সিম্পলি হচ্ছে আমার m ইজ ইকুয়াল টু, আমি কি জানি, m ইজ ইকুয়াল টু হচ্ছে আমি জানি যে ডেল ওয়াই ডিভাইডেড বাই কি, ডেল এক্স। দ্যাটস ওয়াই ডেল ওয়াই এর ভ্যালু কি, y1 মাইনাস y2 মাইনাস y1, আর এটা হচ্ছে তোমার সরি x হবে x2 মাইনাস x1, which is হচ্ছে আমার ঢাল। তার মানে যদি আমাকে দুইটা বিন্দু দিয়ে বলে যে এই দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করো, তো হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করে কি করে ফেলতে পারবো, ঢালটা বের করে ফেলতে পারবো। তো বেসিক্যালি এই ফর্মুলাটাই আমরা 9-10 এ শিখছিলাম, যে দুইটা বিন্দু কিভাবে ঢাল বের করা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা শিখলাম, এইটা আমাদের কাজে লাগে, ঠিক আছে, বিভিন্ন ম্যাথ করার জন্য কাজে লাগে। তবে সরাসরি এই ফর্মুলার ম্যাথই দেয় না, হচ্ছে এমন একটা ম্যাথ দিবে যে যেই ম্যাথটা করতে এই ফর্মুলাটা কোন একটা জায়গায় ইউজ করা লাগতে পারে, ঠিক আছে, বাট সরাসরি এই ফর্মুলার ম্যাথ দিবে না, তাহলে বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখবো বেসিক্যালি যেহেতু আমাদের লোকাস শেখা হয়েছে, আমরা বিভিন্ন টাইপের লোকাস বের করা শিখতেছি, ম্যাথমেটিক্যাল লোকাস অর্থাৎ ইকুয়েশন বের করা শিখতেছি। আজকের ক্লাসটা ফুললি এই টপিকের উপর ডেডিকেটেড, ঠিক আছে, কিভাবে ইকুয়েশন বের করতে হয় বিভিন্ন কন্ডিশনের জন্য সেইটা বের করা শিখতেছি, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাই তো? আর এটা হচ্ছে আমার অরিজিন বিন্দু। যদি আমাকে কেউ বলে যে তুমি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখাটা বের করে দাও, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, তো অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা এভাবে যাবে, তাই না? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা এভাবে যাবে। আচ্ছা, খেয়াল করে দেখো, তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা আমাকে আঁকতে বলছে, এই যে হলুদ যে রেখাটা সেটা আঁকতে বলছে, তো আঁকলাম। তার মানে এই যে হলুদ বিন্দুগুলা দিয়ে একটা রেখা গঠিত হইলো, এটাই সেই আমার কাঙ্ক্ষিত লোকাসটা, তাই না? যে কিনা এক্স অক্ষের সমান্তরালে থাকে সব সময়। তো এক্স অক্ষের সমান্তরাল মানে এক্স অক্ষ থেকে সব সময় তার ডিসটেন্স কি, সেম, সব সময় তার ডিসটেন্স সেম, একটা সেম ডিসটেন্স বজায় রেখে সে চলতেছে। তো এখন যদি আমি কি তোমাকে বলি যে এই ডিসটেন্সটা কত, তাহলে তুমি খুব ইজিলি বলে ফেলতে পারবা এই ডিসটেন্সটা হচ্ছে সে এই ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর পরিমাণের সমান, এই ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেই অ্যামাউন্টের সমান দৈর্ঘ্য সে সবসময় বজায় রাখতেছে। তো সাপোজ মনে করো হচ্ছে আমি বললাম যে সে ওয়াই অক্ষকে এই বি দৈর্ঘ্যে ছেদ করছে, তাহলে খেয়াল করে দেখো ওয়াই কে সে বি দৈর্ঘ্যে ছেদ করছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই ইজ ইকুয়াল টু বি। এই কন্ডিশন যতক্ষণ সে মাইনাস চলবে ততক্ষণ কি আমরা এই স্ট্রেট লাইনটা পাবো। তার মানে এই যে অলরেডি আমি একটা কি বললাম, শর্তের আলোকে একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক দেখাইলাম। তার মানে এইটাই হচ্ছে আমার এক্স অক্ষের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে? সিম্পলি y ইজ ইকুয়াল টু যদি কোনো কনস্ট্যান্ট হয় সেইটাই হচ্ছে কি আমার এক্স অক্ষের প্যারালাল মানে সরল রেখার ইকুয়েশন, ঠিক আছে? কেননা সব সময় সে y এর ভ্যালু এইটা রাখাই। খেয়াল করে দেখো x এর ভ্যালু 1 হইলে y এর ভ্যালু কি, এই b, x এর ভ্যালু 2 হইলেও কি y এর ভ্যালু কি, এই b, x এর ভ্যালু 3 হইলেও কি y এর ভ্যালু কি, এই b। আবার যদি মাইনাসের দিকে যাও, -1 বলো, -2 বলো, -3 বলো, সব সময় সে কি এই b পরিমাণ ভ্যালুই কি বজায় রাখতেছে, y সমান সব সময় কি এই b। দ্যাটস ওয়াই y এর ভ্যালু যদি কোনো একটা কনস্ট্যান্ট হয় সেটা সব সময় কি আমাকে একটা x অ্যাক্সিসের প্যারালাল সরল রেখা দিবে। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনে রাখবা। এখন যদি এই y এর এই b এর ভ্যালু যদি কমতে কমতে সাপোজ প্রথমে মনে করো 2 ছিল, এরপরে কমে হয়ে গেছে তোমার 1, এরপরে কমে হয়ে গেছে হাফ, এরপরে কমে হয়ে গেছে কি 0 হয়ে গেছে। তো আস্তে আস্তে যদি এটা কমতে থাকে তাহলে আস্তে আস্তে এক সময় খেয়াল করবা যে প্রথমে কমে হয়েছে এইটা এই জায়গায় আসছে, তারপরে কমে এইটা এই জায়গায় আসছে, আর যখন 0 হয়ে গেছে তখন দেখো কি এইটা এক্স অক্ষের সাথে মিশে গেছে। তার মানে এক্স অক্ষের ইকুয়েশন, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু 0,
ঠিক আছে, এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন কি y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে y মানে এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন। আর y ইজ ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে এক্স অক্ষের প্যারালাল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, তো সিমিলার ম্যানারে হচ্ছে আমরা চাইলে y অক্ষের প্যারালালের জিনিসটাও বের করে ফেলতে পারি। একটা শেপ নিলাম, এই যে এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। তো এখন হচ্ছে আমি একটা স্ট্রেট লাইন আঁকতে চাই। সাপোজ একটা স্ট্রেট লাইন আঁকলাম, কি y অক্ষের প্যারালাল রাখতে হবে আমার। এটা হচ্ছে মনে করো y অক্ষের প্যারালাল। ঠিক আছে, y অক্ষের প্যারালাল একটা স্ট্রেট লাইন আঁকতে হচ্ছে। সিমিলার একটু আগে যেই যে কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করছি x অক্ষের ক্ষেত্রে, y অক্ষের ক্ষেত্রেও সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে। খেয়াল করে দেখো, এখানে সে x অক্ষে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসটেন্স সব সময় বজায় রাখতেছে। এই a, মনে করো y এর ভ্যালু যখন তোমার 1 তখন এটা a ডিসটেন্সে আছে, -1 তখন কি a ডিসটেন্সে আছে, -2 a ডিসটেন্সে আছে, +2 a ডিসটেন্সে আছে। তার মানে খেয়াল করে দেখো, x এর ভ্যালু যখন a তখন এটা কি y অ্যাক্সিস এর প্যারালাল একটা অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, সিম্পলি এটা তো এ কি আমরা এটা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, এ হচ্ছে একটা প্যারামিটার, তাই না? যে এটা একটা কনস্ট্যান্টের মতো, বাট যে কোনো ভ্যালু নিতে পারে। দ্যাটস ওয়াই 1 ও হইতে পারে, 2 ও হইতে পারে, 3 ও হইতে পারে, যে কোনো ভ্যালু সে নিতে পারে। ঠিক আছে, সো সিমিলার ম্যানারে হচ্ছে তাহলে x ইজ ইকুয়াল টু যদি একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট ভ্যালু হয়, এটাই হবে কি আমার y অক্ষের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, এখন এই ভ্যালুটাই যদি ডিক্রিজ করতে করতে এখানে আসলো, আরো কমে এখানে আসলো, একদম যদি 0 হয়ে যায় তখন দেখো এটা y অ্যাক্সিসের সাথে মিলে যায়। সো x ইজ ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে, এইটা হবে তোমার y অ্যাক্সিসের ইকুয়েশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাইতেছি, জিনিসগুলো খুব সহজ মনে হইলো, এগুলা আসবে হচ্ছে তোমার অক্সিলারি সাপোর্টিং টুল হিসেবে। অর্থাৎ কোন একটা ম্যাথ করার জন্য সরাসরি মানে এইটার বেসিসেই ম্যাথ আসবে না, বাট ম্যাথটা কমপ্লিট করার জন্য তোমার এই জিনিসটা হয়তো একাধিকবার ইউজ করা লাগতে পারে, এই কনসেপ্টগুলা। ঠিক আছে, তো এগুলো ইউজ করবার সাথে আরো অনেক টুল আছে, সেগুলো ইউজ করে হচ্ছে তোমার সলিউশন আসতে হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই বেসিস বা এই বেসিক গুলা যেগুলো হচ্ছে ফাউন্ডেশন টুল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাইলে হচ্ছে আমরা কি দেখলাম, এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, y অ্যাক্সিস প্যারালাল, আর উপরেরটা কি ছিল যে x অ্যাক্সিসের প্যারালাল। আচ্ছা, এই তোমাদের কি এই অ্যানোটেড পিডিএফটা দরকার আছে, যেগুলোতে আমি অ্যানোটেশন করতেছি, নাকি তোমরা নোট করতেছো নিজেরা? ভাই নোট করতেছি। আচ্ছা, নাইস। তাহলে তাহলে পিডিএফ দিয়ে দিন, সমস্যা নেই। ভাই দিলে সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নাই, হচ্ছে আমরা হচ্ছে অ্যাক্সিসের প্যারালালের কন্ডিশন গুলাও ডিটেইলসে দেখে ফেললাম, কোনো সমস্যা নাই। এখন এখন হচ্ছে আমরা সরল রেখার জন্য বিভিন্ন কন্ডিশনের সমীকরণগুলো কিভাবে আমরা ডিরাইভ করতে পারি সেইটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, বিভিন্ন কন্ডিশনের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। মনে করো হচ্ছে আমার একটা কন্ডিশন দিল, এ কন্ডিশন, সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট ঢাল আছে এম, আর ওয়াই অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ওয়াই অ্যাক্সিসকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। ভাই স্ক্রিন একটু জুম আউট করেন। মানে বেশি জুম হয়ে গেছে নাকি? না একটু, হ্যাঁ একটু বেশি জুম হয়ে গেছে, ছোট করেন একটু, হ্যাঁ জুম আউট। ঠিক আছে, জি ভাই পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। সো এক্স অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, আর একটা ঢাল দেয়া আছে, এরকম একটা কন্ডিশন তোমাকে দেয়া দিল, এবং বললো যে এইটার আলোকে হচ্ছে সরল রেখার ইকুয়েশনটা বের করো, সরল রেখার ইকুয়েশনটা বের করো। তো চলো এটা আমরা দেখার চেষ্টা করি আর কি। এই অ্যাক্সিস তো নিলে হবে না, আমাদের ডাবল শেপের অ্যাক্সিস নিতে হবে।
হচ্ছে ডাবল শেপের অ্যাক্সিস নিলাম, কালার দিচ্ছি হোয়াইট। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করে দেখো এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করে এরকম একটা জিনিস আমাদের নিতে হবে। তো কিভাবে নিলাম খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে, এই পাশেও ছেদ করতে পারে, এই পাশেও ছেদ করতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে আকার সুবিধার জন্য উপরের দিক দিয়ে নিলাম, ধরলাম ওয়াই অক্ষকে ছেদ করছে, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর নির্দিষ্ট একটা ঢালের অধিকারী এম ঢাল এটা বলেও দিছে। তো এই কন্ডিশনের আলোকে কি করতে বলছে, যে আমার একটা যে সরল রেখা হয়, মানে এটা তো একটা লোকাস তাই না, একটা নির্দিষ্ট লোকাস, এই লোকাসটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করার জন্য আমাকে বলছে। ঠিক আছে, সো সাপোজ যেহেতু তার ঢাল আছে, ধরলাম এইটা হচ্ছে সে এই থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস কে ধরলাম এই পয়েন্ট সি তে, তোমার একটা কনস্ট্যান্টের সি এই বিন্দুতে ছেদ করছে। তো এইটার বেসিসে হচ্ছে আমাকে কি করতে হবে, সরল রেখার ইকুয়েশনটা বের করতে হবে। মনে রাখবা যখনই কোনো ইকুয়েশন বের করতে বলবে, ওই লোকাসের উপর একটা আরবিটারি একটা পয়েন্ট নিবা পি অফ এক্স ওয়াই। এখন যেই যেই কন্ডিশন বলা আছে সবগুলো কন্ডিশন এই আরবিটারি পয়েন্টের উপর অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এই আরবিটারি পয়েন্টের উপর অ্যাপ্লাই করবা। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার পয়েন্ট, যেটা হচ্ছে আমার সি। এই পয়েন্ট থেকে যদি আমি এভাবে একটা স্ট্রেট লাইন আঁকি, আবার এটা থেকে যদি এভাবে একটা স্ট্রেট লাইন আঁকি, তাহলে খেয়াল করে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর এক্স এর পরিবর্তন পাইছি আমি কি ডেল এক্স, আর এই বিন্দু থেকে এই বিন্দুর ওয়াই এর পরিবর্তন পাইছি কি আমি ডেল ওয়াই। যেহেতু এটা স্ট্রেট লাইন, প্রতিটা বিন্দুতে ঢালের পরিমাণ কি সেম। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই বিন্দুতে ওয়াই অক্ষের ছেদাংশ, তার মানে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স এর ভ্যালু হবে 0 আর ওয়াই এর ভ্যালু হবে কি সি। কেননা এক্স এর তো কোনো ভ্যালু নাই, যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে, এক্স এর কোনো ভ্যালু নাই, জাস্ট ওয়াই এরই ভ্যালু থাকবে। তো এখন খেয়াল করে দেখো, তো এইটার বেসিসে আমরা কি ঢাল বের করে ফেলতে পারি না, এটা তো আমার আরবিটারি। তো ডেল ওয়াই বাই ডেল এক্স, তো ডেল ওয়াই এর পরিমাণ কত খেয়াল করে দেখো, ডেল ওয়াই এর পরিমাণ হচ্ছে আমার ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস সি। আর ডেল এক্স এর পরিমাণ কত, এই বিন্দুতে আমার এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স, আর এইখানে হচ্ছে আমার 0, তার মানে হচ্ছে এক্স মাইনাস 0 which is equal to কি আমার m। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, y মাইনাস সি ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু m। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে y মাইনাস সি ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু আসতেছে c কে এই পাশে নিয়ে যাও mx প্লাস c। তাহলে এটাই তো আমার সেই দারুণ ইকুয়েশনটা যেটা ক্লাস 9 থেকে বারবার ইউজ করে আসতেছি, যে একটা সরল রেখার আদর্শ সমীকরণ বা আইডিয়াল ইকুয়েশন যেটা বলি আমরা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আশা করি এটা কোন কন্ডিশনের আলোকে আসছে এইটা বুঝতে পারছো। কি বলে দিছে, যে এক্স অক্ষের একটা ছেদাংশ আছে এই সরল রেখাটার, আর এটার একটা নির্দিষ্ট ঢাল আছে। এই কন্ডিশন দেয়া থাকলে আমার সরল রেখার যে সমীকরণটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে y is equal to mx plus c। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন যদি থাকে, এই টাইপের ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো এখন যদি আমার সেকেন্ড কন্ডিশন থাকে, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি। কি অনুসিদ্ধান্ত খেয়াল করে দেখো, একটা অনুসিদ্ধান্তে আসতে পারি। অনুসিদ্ধান্ত মানে কি কেউ একজন বলো তো, অনুসিদ্ধান্ত মানে কি? এটা হচ্ছে আমার সি, অর্থাৎ ওয়াই অক্ষের যে ছেদাংশ। এই সি এর ভ্যালু যদি আস্তে আস্তে কমতে থাকে, এটা এখানে আসলো এখানে আসলো এখানে আস্তে 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 যদি এই সি এর ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে আমার ইকুয়েশন কি হয়, y is equal to mx plus c। এই c এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমি কি পাই, y is equal to mx। তখন আমার সরল রেখাটা দেখতে আসলে কি হয় খেয়াল করে দেখো তো, এরকম হয়ে যায়। অর্থাৎ সরল রেখাটা এখন আমার মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে c এর ভ্যালু যখন 0 হয়ে যাবে, এখানে কি c is equal to 0, তার মানে c এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন আমার ইকুয়েশনটা হয়ে যাবে y is equal to mx। এই শেপের ইকুয়েশন গুলো হচ্ছে আমার মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তো যখনই আমাকে
মূল বিন্দুগামী বলে দিবে, আমরা হচ্ছে ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করব, y is equal to mx। ঠিক আছে, এই অনুসিদ্ধান্ত আমরা হচ্ছে কি বলে লাস্ট যেই ডেরিভেশনটা দেখলাম ওইটা থেকে করতেই পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দ্বিতীয় অ্যাজাম্পশনটাতে যাব। সেই দ্বিতীয় অ্যাজাম্পশনটা হচ্ছে সাপোজ মনে করো হচ্ছে আমি কিন্তু টেকনিক দেখাইতেছি। ঠিক আছে, টেকনিক প্লাস কোন কন্ডিশনের জন্য কোন টাইপের ইকুয়েশন সরাসরি ব্যবহার করব সেইটা ডিরাইভ করে দেখাইতেছি। ঠিক আছে, তো ওই বেসিসের আলোকে ওই জিনিসটার আলোকে হচ্ছে ম্যাথ কিভাবে করতে হবে সেটা তোমাকে বোঝাই দিচ্ছে। তো আশা করি এই টেকনিকগুলো ফলো করলে ম্যাথ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যে একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন বের করো, একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন বের করো যে স্ট্রেইট লাইনের একটা ঢাল আছে m এবং সেটা একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 দিয়ে যায়। ঠিক আছে, এর আগেটা কি ছিল? এর আগেটা ছিল যে y অক্ষের ছেদাংশ আর ঢাল আছে, এখন বলে দিচ্ছে একটা বিন্দু আছে আর একটা মানে ঢাল নির্দিষ্ট আছে। তো এই বেসিসে হচ্ছে আমাকে কি করতে হবে, সরলরেখার ইকুয়েশনটা বের করে দিতে বলতেছে। তো চলো হচ্ছে আমরা বের করি। তো আবার আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকা লাগবে। তো আঁকলাম একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো আমার কি লাগবে, একটা সরল রেখা আঁকা লাগবে। সাপোজ মনে করো একটা সরল রেখা আঁকলাম। এই সরল রেখার উপর একটা বিন্দু আছে, কি ধরলাম একটা বিন্দু আছে x1 y1 এবং এই সরল রেখার ঢাল কি m। তো আমাকে এই সরল রেখার ইকুয়েশনটা বের করতে হবে। তো আমরা জানি যখনই আমাদের লোকাস বের করতে হয় বা লোকাসের ইকুয়েশন বের করতে হয়, আমরা এই সরল রেখার উপর কি করি, একটা আরবিটারি বিন্দু নেই হচ্ছে x y। এখন সব কন্ডিশন এই এক্স ওয়াই এর উপর অ্যাপ্লাই করি। এই এক্স ওয়াই পাইছি, তার মানে দুইটা বিন্দু আমার হয়ে গেছে। তো দুইটা বিন্দু যদি থাকে তো তার ঢাল বের করা খুবই ইজি, কি ওয়াই এর চেঞ্জ ডিভাইডেড বাই এক্স এর চেঞ্জ, এটাই কি আমার ঢাল। তো এটাকে এই পাশে নিয়ে আসলে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু থাকতেছে কি m ইনটু x মাইনাস x1। এইটাই হচ্ছে আমার আরেকটা দারুণ ইকুয়েশন। যদি আমার ঢাল এবং একটা বিন্দু দেয়া থাকে তখন হচ্ছে আমরা কি এই ইকুয়েশনটা সরাসরি ব্যবহার করে কি করতে পারি, স্ট্রেইট লাইনের ফর্মুলা ক্যালকুলেশন করে ফেলতে পারি। অর্থাৎ এই y1 আর x1 হচ্ছে আমার দেয়া বিন্দু আর m হচ্ছে আমার ঢাল। যদি আমাকে বলে যে 2 3 বিন্দু দিয়ে যায় এবং ঢালের ভ্যালু হচ্ছে 4, এরকম একটা কন্ডিশনের ইকুয়েশন বের করো, তাহলে কি করব, y মাইনাস y এর ভ্যালু হচ্ছে 3 আর m এর ভ্যালু হচ্ছে 4, x মাইনাস x এর ভ্যালু হচ্ছে 2। সো দ্যাটস ওয়াই এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে y ইজ ইকুয়াল টু তোমার 4x মাইনাস 8 আর এটা হচ্ছে প্লাস 3। ক্যালকুলেশন করলে y ইজ ইকুয়াল টু আসতেছে 4x তোমার মাইনাস 5। তো আলটিমেটলি y ইজ ইকুয়াল টু mx প্লাস c ট্রেন্ডেই তোমার ইকুয়েশনটা আসতেছে। বাট এটা না, আমরা সরাসরি এইটাই ইউজ করে ফেললে আমাদের ম্যাথ করা সহজ হবে আর কি। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আরেকটা টেকনিক, যখন আমার ঢাল এবং আরেকটা বিন্দু দেয়া থাকবে তখন আমরা সরাসরি এই কমলা কালারের ইকুয়েশনটা বের করে হচ্ছে আমাদের কাজ সিদ্ধ করে ফেলতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, এখন হোয়াট ইফ যদি আমার হচ্ছে ঢাল দেয়া না থাকে, জাস্ট বলে দিছে যে দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দুর আলোকে হচ্ছে আমাকে তুমি এই সরল রেখাটার ইকুয়েশন বের করে দেখাও। বললো যে এই আমার একটা সরল রেখা দেয়া আছে, এই সরল রেখার উপর আমি দুইটা বিন্দু ডিফাইন করে দিছি তোমাকে। এটা হচ্ছে একটা বিন্দু x1 y1 আর এইটা হচ্ছে আরেকটা বিন্দু x2 y2। ঠিক আছে, তো এখন বলছে এটা সরল রেখার ইকুয়েশন বের করতে। তো আমরা জানি যখনই আমাদের লোকাস বের করার প্রয়োজন পড়ে আমরা হচ্ছে ওই লোকাসের উপর একটা আরবিটারি পয়েন্ট কি নেই, x y। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে p, এটা হচ্ছে q বিন্দু আর এটা হচ্ছে আমার r বিন্দু। তো এখন খেয়াল করে দেখো, এইটার বেসিসে যদি আমরা জিনিসটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সব সময় মাথায় রাখতে হবে একটা সম্পর্ক বের করতে হবে। খেয়াল করে দেখো, যেহেতু এরা দুইটাই মানে খেয়াল করে দেখো পি আর এইটা একটা অংশ, তাই না? কেউ আবার বের হয়ে গেছে, এটা বের করতেছি। পি আর এটা একটা অংশ সরল রেখাটার, আবার কিউ আর এটা আরেকটা অংশ। তো এই দুইটা অংশের মধ্যে খেয়াল করে দেখো, এই পি আর এইটা একটা অংশ, আবার কিউ আর এইটা আরেকটা অংশ। ঠিক আছে, এই দুইটা অংশের মধ্যে কমন কি, যেহেতু তারা একই সরল রেখার অংশ, এদের ঢাল সেম।
এটার যা ঢাল এটারও ঢাল কি সেম। তাহলে এই পি আর আর এই অংশটার ঢালটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি আসবে খেয়াল করে দেখো, ওয়াই এর পরিবর্তন m is equal to কি আসবে, y এর পরিবর্তন which is y minus y1 divided by হচ্ছে কি x minus x1, ঠিক আছে। আচ্ছা এখন এইটার ঢালটা যদি বের করতে চাই খেয়াল করে দেখো, যদি আমি এটা r এর সাথে বের করি তাহলে আমার কিছু বেশি কিন্তু ফায়দা হবে না। কেন ফায়দা হবে না খেয়াল করে দেখো, আবার আমি আরেকটা কি আরবিটারি জিনিসের সাথে কম্পারিজন করতেছি, কিন্তু এইটা যদি না করে আমি পি আর কিউর মধ্যবর্তী ঢালটা বের করি, পি আর কিউ দিয়ে যে ঢালটা গঠিত হয়েছে সেইটা বের করার চেষ্টা করি এমটা, তাহলে খেয়াল করে দেখো পিও আমার জানা কিউও আমার জানা, তাহলে একটা জিনিসটা সহজ হয়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আবার ঢাল তো তাদের সেম, যেহেতু একই সরলরেখার অংশ, পি আর বলি কিউ আর বলি পি কিউ বলি সবগুলোর ঢাল সেম। সো দ্যাটস ওয়াই যদি আমরা পি কিউর ঢালটা বের করার চেষ্টা করি সেটা হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কেন এটা করলাম, কারণ যদি আর এর সাথে করতাম আর এর x ও জানি না y ও জানি না, তো এইখানেও জানি না টার্ম এখানেও জানি না টার্ম, তাহলে দুই জায়গাতেই যদি জানি না টার্ম থাকে তাহলে আসলে জিনিসটা ঝামেলাজনক, বের করতে পারবো না। তো দ্যাটস ওয়াই এক জায়গায় জানি না আরেক জায়গায় সব জানি, তাহলে দুইটা কম্পারিজন করে কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে মানে হচ্ছে আমি এইটা সমান এইটা লিখতেই পারি। তো এইটা সমান যদি এইটা আমি লিখি তাহলে কি দাঁড়াইতেছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 is equal to y2 minus y1 divided by x2 minus x1। খেয়াল করে দেখো এটা তো আমার ঢাল, তো এই ঢালটাকে যদি আমি m দিয়ে রিপ্লেস করি তাহলে আমার কি আসতেছে y minus y1 is equal to m into x minus x1। সো আলটিমেটলি এর আগে যে ইকুয়েশনটা শিখছিলাম সেটাই আসছে, জাস্ট এই m এর জায়গায় এখন আমি কি দুইটা বিন্দু দিয়ে m টা বের করে জিনিসটা লিখে দিছি। সো দ্যাটস ওয়াই যখন আমার দুইটা বিন্দু দেয়া থাকবে সরাসরি হচ্ছে কি আমরা এই ফর্মুলা ইউজ করব, এই ফর্মুলা ইউজ করে হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করে ফেলবো, ইকুয়েশন বের করে ফেলবো। যদি কারো কোনো কোশ্চেন না থাকে হচ্ছে আমি নেক্সট টপিকে প্রসিড করব। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যেই কন্ডিশনের আলোকে আমাকে সরলরেখার সমীকরণ বের করতে বলবে, যে অক্ষটা আমি এঁকে দেই, অক্ষটা আঁকতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার অ্যাক্সিস। সো আমাকে বললো যে তোমার কাছে একটা সরলরেখা আছে, সরলরেখাটা হচ্ছে এইটা, যেটা x অক্ষকে একটা নির্দিষ্ট খণ্ডে ভাগ করে, x অক্ষের ধনাত্মক দিকে ধরলাম হচ্ছে তোমার এই a পরিমাণ অংশ খণ্ডিত করে, আর y অক্ষের ধনাত্মক দিকে বা y অক্ষের দিকের সাথে y অক্ষের সাথে মূলবিন্দু থেকে এই b পরিমাণ অংশ খণ্ডন করে। এইটাই বলা আছে, আর কিছু বলা নাই। তো আমাকে বলছে যে এইটার আলোকে হচ্ছে আমাকে তুমি সরলরেখার সমীকরণটা বের করে দাও, ঠিক আছে, সরলরেখার সমীকরণটা বের করে দাও এইটার আলোকে। তো এখন কিভাবে করব, এটা কিভাবে সম্ভব? খেয়াল করে দেখো আমরা জানি যে কোনো কন্ডিশনের আলোকে, খেয়াল করে দেখো যেহেতু এটা y অক্ষের একটা বিন্দু, এইটা একটা y অক্ষের বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি জানি এটা হচ্ছে 0b, কেননা b পরিমাণ গেছে। আর এটা যেহেতু x অক্ষের উপর একটা বিন্দু, দ্যাটস ওয়াই এটার স্থানাঙ্ক আমি জানি a0, যেহেতু a দূরত্বে আছে আর y এর ভ্যালু 0। আর যে কোনো সময় লোকাস বের করতে আমরা কি করি, আমরা হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট এদের মাঝখানে নেই p, ধরলাম p হচ্ছে xy, ঠিক আছে। সো আবার সেই ঢালের সাথে সম্পর্ক বের করতে হবে, আবার সেই ঢালের সাথে সম্পর্ক বের করতে হবে। কি করব, এই বিন্দু থেকে এইটার ঢাল যদি বের করি সেটার পরিমাণ যা হবে, আর এই বিন্দু থেকে এইটার ঢাল যদি বের করি সেটার পরিমাণও কি হবে, সেম হবে। এটা যদি a বিন্দু হয়, এটা যদি b বিন্দু হয়, তাহলে খেয়াল করে দেখো এপির ঢাল যা হবে আমার বিপির ঢালও কি হবে, সেম হবে। এতটুকুর ঢাল যা হবে এতটুকুর ঢালও কি হবে আমার সেম হবে, ঠিক আছে। এখন এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা এই এপি বিপি অংশ দিয়ে কেন করতে পারবো, কেননা আমাদের একটা টার্ম হচ্ছে কি 0, দ্যাটস ওয়াই আমাদের কাজ কি হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে। তো আমরা যদি এই এপি অংশের ঢালটা বের করতে চাই তাহলে এপি অংশের ঢালের জন্য কি করতে হবে, আমার y অক্ষের পরিবর্তন which is y minus 0 ডিভাইডেড বাই কি x অক্ষের পরিবর্তন which is x minus a। আর যদি বিপি অংশের ঢাল, নিচে হচ্ছে ছোট করে m লিখি, আর হচ্ছে বিপি অংশের ঢাল যদি বের করতে চাই সেটা কি হবে, এইটার জন্য y এর পরিবর্তন which is হচ্ছে আমার অবশ্যই
লিখতে হবে হচ্ছে তোমার y মাইনাস বি ডিভাইডেড বাই কি x এর পরিবর্তন which is হচ্ছে তোমার x মাইনাস 0। যেহেতু তারা একই সরল রেখার অংশ, দ্যাটস ওয়াই এই দুইটা কি আমার সমান। তাহলে আমি লিখতে পারি y ডিভাইডেড বাই x মাইনাস a, কেননা 0 দিয়ে চলে আসলে কোনো বেল নাই জিরোর। আর হচ্ছে এই পাশে লিখতে পারি কি y মাইনাস b ডিভাইডেড বাই x। এখন হচ্ছে আমি আর গুণন করে দিতে পারি, এটার এই পাশে নাও, এটার এই পাশে নাও। তাহলে এই পাশে থাকতেছে xy, এই পাশে থাকতেছে x মাইনাস a ইন্টু y মাইনাস b। তো এটা হচ্ছে মাল্টিপ্লাই করি, ফার্দার মাল্টিপ্লাই করলে কি আসতেছে xy মাইনাস xb মাইনাস ya প্লাস ab, এটা হয়ে যাচ্ছে। এই পাশে xy, এই পাশে xy, এই দুইটা হচ্ছে তোমার আলজাবার করে দিলাম। তো আলজাবার করে দিলে এরপরে যা থাকতেছে তা হলো, খেয়াল করে দেখো, এই পাশে তো হয়ে গেল 0, আর এই পাশে কি আসতেছে হচ্ছে তোমার মাইনাস xb মাইনাস ya মাইনাস ya প্লাস ab। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মাইনাস গুলার এই পাশে নিয়ে আসি। তাহলে মাইনাস গুলার এই পাশে নিয়ে আসলে আলটিমেটলি আমাদের কাছে কি থাকতেছে xb প্লাস ya, আর এই পাশে থাকতেছে কি ab। এখন ab দিয়ে হচ্ছে এইটাকে ভাগ করে দেই, তাহলে কি হচ্ছে আমার xb মাইনাস বাই ab প্লাস ya বাই ab, আর এই পাশে থাকতেছে 1। ঠিক আছে, তো ফার্দার ক্যালকুলেশন যদি আমি সামনের দিকে বাড়াই, তাহলে এখানে হচ্ছে আমার একটা জিনিস মোকাবেলা যায়, ab মোকাবেলা a মোকাবেলা, তাহলে থাকতেছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। তাহলে খেয়াল করে দেখো, এই a হচ্ছে x অক্ষের ছেদাংশের পরিমাণ যেটা x এর নিচে, আর এই b হচ্ছে y অক্ষের ছেদাংশের পরিমাণ যেটা মানে b এর নিচে। তার মানে x ডিভাইডেড বাই x অক্ষের ছেদাংশের পরিমাণ প্লাস y ডিভাইডেড বাই y অক্ষের ছেদাংশের পরিমাণ ইজ ইকুয়াল টু 1। এইটাই হচ্ছে কি আমার উপরোক্ত কন্ডিশনের আলোকে তোমার সরল রেখার সমীকরণ। বুঝতে পারছি? উপরোক্ত কন্ডিশনের আলোকে সরল রেখার সমীকরণ। তো এইটা বুঝতে কারো প্রবলেম হয়েছে বলো? না বে। আচ্ছা, যদি প্রবলেম না হয় তো এটা হচ্ছে আমাদের থিওরি এখনো শেষ হয় নাই, হচ্ছে আমরা কয়েকটা থিওরি দেখাইছি। সো আজকের আলোচনা মোটামুটি এতটুকু পর্যন্তই।